Hello everyone. Hello. আমাকে Yes, sir. Assalamu alaikum. সালাম। So should we start? Okay. আমার ল্যাপটপের স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? Yes, sir. তো গত লেকচার পর্যন্ত আমরা এই পর্যন্ত এসেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার। সো যদিও এটা যেটা আলোচনা করেছিলাম যে যদিও এটা পার্টনারশিপ অ্যাক্টে কিছু বলা নেই, তবে কোম্পানিজ অ্যাক্ট 1994 সেই আইনের সেকশন 4 এ এটা বলা আছে যে ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে, কোম্পানি না, ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার হতে পারবে 10 জন, সর্বনিম্ন 2 জন, আর অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন। দেন এখানে ফর্ম অফ এ পার্টনারশিপ, যেটা আমরা অলরেডি গতকাল আলোচনা করেছি যে কোম্পানি তার যদি এমওএ বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে যদি অ্যালাউ থাকে তাহলে সে একটা পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারে। সো যদি দুইটা কোম্পানির বা দুইয়ের অধিক কোনো কোম্পানির মেমোরেন্ডাম বা অ্যাসোসিয়েশনে অ্যালাউড থাকে তাহলে তারা মিলে একটা ফার্ম দিতে পারে, পার্টনারশিপ ফার্ম দিতে পারে। দেন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কখনোই পার্টনারশিপ ফার্ম ফর্ম করতে পারে না। 2 জন মাইনর কখনোই পারে না, একটা কোম্পানি আর একটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি পারে না। কারণ হচ্ছে কোম্পানি যদি আর্টিকেল মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে পারমিট করে তাহলে পার্টনার হতে পারে, কিন্তু হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কখনোই পার্টনার হতে পারে না। যে কারণে বলা হচ্ছে যে কোনো কোম্পানি এবং কোনো আনডিভাইডেড হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যদি চায় পার্টনারশিপ ফার্ম ফর্ম করতে তাহলে পারবে না। দেন এ ফার্ম অ্যান্ড ইন্ডিভিজুয়াল, আমরা গতকাল আলোচনা করেছিলাম যে কোনো একটা ফার্ম অন্য একটা ফার্মের পার্টনার হতে পারে না, তাহলে ফার্মের সাথে পার্টনারশিপ হবে না। আর মাইনরের সাথে মাইনরকে কোনো একটা এক্সিস্টিং ফার্মে অ্যাডমিট করানো যেতে পারে, কিন্তু স্টার্টিং এ কোনো মাইনরকে কোনো ফার্মের পার্টনার করা যাবে না। যে কারণে বলা হচ্ছে যে ইন কেস অফ ফর্মিং অফ এ ফার্ম, এ মাইনর অ্যান্ড অ্যান ইন্ডিভিজুয়াল। জি, আপনারা কি এই স্লাইডে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। জি, এই স্লাইডে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। তো আমি পার্টনারশিপ ভার্সেস কোম্পানি বা পার্টনারশিপ এবং কোম্পানির মধ্যে যে পার্থক্য আছে সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি সংক্ষেপ আকারে। এখানে দেখেন লিগ্যাল স্ট্যাটাস,
লিগ্যাল স্ট্যাটাস কি হবে? পার্টনারশিপ পার্টনারশিপের ক্ষেত্রে কোনো সেপারেট লিগ্যাল এন্টিটি হয় না। পার্টনারশিপ ফার্ম ইজ নট এ সেপারেট লিগ্যাল এন্টিটি। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানি হচ্ছে একটা সেপারেট লিগ্যাল এন্টিটি। ওকে। এজেন্সির ক্ষেত্রে পার্টনারশিপ ফার্মের পার্টনারদের মধ্যে মিউচুয়াল এজেন্সি বিদ্যমান। আমি যেটা এর আগের লেকচারেও আলোচনা করেছি যে পার্টনারদের মধ্যে মিউচুয়াল এজেন্সি থাকতে হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো এজেন্সি বা মিউচুয়াল এজেন্সি থাকে না। দেন ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। পার্টনারশিপ ফার্ম হতে গেলে the profit must be distributed among the partners. Okay, this is mandatory by definition. কিন্তু কোম্পানির ক্ষেত্রে প্রফিট ডিস্ট্রিবিউশন মানে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনটা এটা ডিপেন্ড করে বোর্ড অফ ডিরেক্টরের সিদ্ধান্ত, বোর্ড অফ ডিরেক্টরদের সিদ্ধান্ত অনুযায়ী। তাহলে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর যদি মানে দিস ইজ নট ম্যান্ডেটরি। সো কোম্পানির যে শেয়ার হোল্ডার আছে তারা চাইলে প্রফিট ডিভিডেন্ড আকারে প্রফিট শেয়ার করতেও পারে, নাও পারে, আবার রিটেন আর্নিং আকারেও রেখে দিতে পারে। কিন্তু ইন কেস অফ পার্টনারশিপ ফার্ম প্রফিট মাস্ট বি শেয়ার অ্যামং দ্য পার্টনার। দেন এক্সিস্টেন্ট অফ লাইবিলিটি। লাইবিলিটির ক্ষেত্রে হচ্ছে যে পার্টনারশিপ ফার্মের পার্টনাররা পার্সোনালি এবং সেভারেলি লায়াবল। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যে শেয়ার হোল্ডার আছে তারা কিন্তু তাদের যে লাইবিলিটি সেটা কিন্তু আপ টু তাদের পেইড আপ ক্যাপিটাল, তাই না? সে ফর এক্সাম্পল আমি একটা কোম্পানি ফর্ম করলাম, সেই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল হচ্ছে সে ফর এক্সাম্পল 10 লক্ষ টাকা। তো দেখা গেল কোম্পানিটা 5 বছর রান করার পরে 5 বছর পরে দেখা গেল যে কোম্পানির অ্যাসেটের চাইতে লাইবিলিটি বেশি আছে 2 কোটি টাকা। মানে অ্যাসেট টোটাল বিক্রি লাইবিলিটি পরিশোধ করে আরো 2 কোটি টাকা লাইবিলিটি থেকে যায়। তো তাহলে কি হবে? তাহলে কি এই যে আমি যে শেয়ার হোল্ডার আমার পার্সোনাল প্রপার্টি যেটা আছে তাহলে সেই প্রপার্টি কি এফেক্টেড হবে? আনসার ইজ নো, বিকজ shareholder of a company is not personally liable. Shareholders of a company are liable up to the paid up capital. Okay, কিন্তু পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে পার্টনাররা কিন্তু পার্সোনালি লায়াবল হয় এবং তাদের লায়াবিলিটি আনলিমিটেড। দেন প্রপার্টির কথা বলা হচ্ছে যে প্রপার্টির ক্ষেত্রে পার্টনারশিপ ফার্মের যে প্রপার্টি সেটা হচ্ছে জয়েন্ট প্রপার্টি ফর অল পার্টনার। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যে প্রপার্টি আছে সেই প্রপার্টি কিন্তু আপনার শেয়ার, যেহেতু কোম্পানি লিগ্যাল এন্টিটি। দেন ট্রান্সফার অফ শেয়ার। একজন পার্টনার তার শেয়ার অন্যজন পার্টনারকে ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক জটিলতা আছে। দিস ইজ নট ইজি। যদি সব পার্টনাররা রাজি হয় তাহলে শুধুমাত্র এটা সম্ভব। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যে যারা শেয়ার হোল্ডার আছে তারা নির্দ্বিধায় কিন্তু তাদের শেয়ারটা ট্রান্সফার করে ফেলতে পারে অন্যজনের কাছে। তো ম্যানেজমেন্ট পার্টনারশিপ ফার্ম সাধারণত ম্যানেজ হয় অল পার্টনার্স এর মাধ্যমে, কিন্তু কোম্পানি ক্ষেত্রে কোম্পানিটা ম্যানেজ হবে বোর্ড অফ ডিরেক্টরের মাধ্যমে। দেন লিমিট অফ নাম্বার অলরেডি বলা হয়েছে, সাধারণত 2 থেকে 20, আর ব্যাংক হলে 2 থেকে 10। আর কোম্পানির ক্ষেত্রে শেয়ার নাম্বার অফ শেয়ার প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে 2 থেকে 10 50, আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে 7 থেকে আনলিমিটেড। এই কম্পারিজনে কি কার কোনো প্রশ্ন আছে কারো? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, কোশ্চেন নেই স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। দেন আমরা টাইপ অফ পার্টনারশিপ। তো পার্টনারশিপ কয় ধরনের হয়? পার্টনারশিপ রিলেশনশিপ, এটা কয় ধরনের পার্টনারশিপ হয়? এটা ব্রডলি 2 টাইপস অফ পার্টনারশিপ হয়। একটা হচ্ছে কি পার্টনারশিপ এট উইল। পার্টনারশিপ এট উইল মানে হচ্ছে যে পার্টনারশিপের কোনো এন্ড পিরিয়ড বা এন্ড ডেট বা ক্লোজিং ডেট নাই, সেটা হচ্ছে পার্টনারশিপ এট উইল।
আর পার্টিকুলার পার্টনারশিপ মানে হচ্ছে যে যে পার্টনারশিপটা নির্দিষ্ট কাজ শেষে বা নির্দিষ্ট সময় শেষে যে পার্টনারশিপটা ক্লোজ হয়ে যাবে, সেটা হচ্ছে পার্টিকুলার পার্টনারশিপ। তাহলে পার্টনারশিপটা ব্রডলি টু ক্যাটাগরি। একটা হচ্ছে পার্টনারশিপ যে পার্টনারশিপটা যদি আহ, নির্ধারিত মানে আহ, কোনো ভাবে বা কোনো কারণে পার্টনারশিপটা ক্লোজ না হয় তাহলে সেটা চলতে থাকবে, হ্যাঁ? যেটা কোনো এন্ডিং পিরিয়ড বা এন্ডিং ক্লোজিং ডেট নাই, সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাট উইল। আর পার্টিকুলার পার্টনারশিপ হচ্ছে যে পার্টনারশিপটা করাই হয়েছে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য অথবা নির্দিষ্ট সময়ের জন্য। ওকে, এতক্ষণ আমরা যেটা পড়লাম পার্টনারশিপের ধরন, আর এখন আমি পার্টনারের ধরন। একই পার্টনারে একই পার্টনারশিপ ফার্মে অনেক ধরনের ধরনের পার্টনার থাকতে পারে। সে ফর এক্সাম্পল অ্যাক্টিভ পার্টনার, হ্যাঁ, অথবা ওয়ার্কিং পার্টনার, অথবা অস্টেন্সিবল পার্টনার। এ ধরনের পার্টনার হচ্ছে যে পার্টনাররা বিজনেসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, তারা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার, অথবা একে ওয়ার্কিং পার্টনার বা অস্টেন্সিবল পার্টনার বলা হয়। ওকে, দেন স্লিপিং পার্টনার বা প্যাসিভ পার্টনার বা ডমিনেন্ট পার্টনার। এ ধরনের পার্টনার হচ্ছে যে খাতা কলমে পার্টনার আছে, কিন্তু তারা শুধুমাত্র ক্যাপিটাল প্রোভাইড করে, ঠিক আছে, কিন্তু বিজনেস অ্যাক্টিভিটিতে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না। ফর এক্সাম্পল, আপনারা 3 বন্ধু মিলে একটা বিজনেস আইডিয়া করতে গেলে, এখন তার মধ্যে এক বন্ধু বলল যে আমি আহ, আমি যেহেতু চাকরি করি তাহলে আমি পার্টনার হয়ে হয়ে থাকতে পারবো, আমি ক্যাপিটাল দিতে পারবো, আমি টাকা দিতে পারবো, কিন্তু আমি যেহেতু চাকরি করি এবং চাকরিটাও ছাড়তে পারবো না, আমি ব্যবসায় কাজ করতে পারবো না। ঠিক আছে, তো তাহলে এই যে যে পার্টনার শুধু ক্যাপিটাল দিল কিন্তু বিজনেস অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভলি পারফর্ম করলো না, এই ধরনের পার্টনারকে স্লিপিং পার্টনার, প্যাসিভ পার্টনার বা ডরমেন্ট পার্টনার বলে। ওকে, দেন হচ্ছে নমিনাল পার্টনার। নমিনাল পার্টনারটা কি? সে ফর এক্সাম্পল, আপনারা একটা পার্টনারশিপ বিজনেস করতে গেলেন, আপনারা চিন্তা করলেন যে যদি আমি তামিম ইকবালকে পার্টনারশিপ হিসেবে নেই তাহলে আমার ব্যবসাটা মানুষ অনেক বেশি অনেক মানুষ এবং আমার ব্যবসাটা গ্রো করবে। তো তাহলে আপনারা তামিম ইকবালকে পার্টনার হিসেবে নিলেন, কিন্তু এই তামিম ইকবাল সে কোনো ক্যাপিটালও দিল না, কিন্তু আবার পার্টনারশিপ বিজনেসেও অ্যাক্টিভলি পারফর্ম করলো না, কিন্তু সে একটা প্রফিট বা প্রফিট শেয়ার নিল। তাহলে এই ধরনের পার্টনার যার শুধু আপনারা আহ, মানে যার ব্র্যান্ড নেম ইউজ করলেন ফর দ্য পারপাস অফ আই মিন কি বলে যে ডেভেলপমেন্ট অফ বিজনেস, এই ধরনের পার্টনারকে নমিনাল পার্টনার। ঠিক আছে, দেন আরেক ধরনের পার্টনার আছে যে পার্টনার ইন প্রফিটস অনলি। এ ধরনের পার্টনার কারা? এ ধরনের পার্টনার হচ্ছে যে ধরেন যে আপনারা একটা ব্যবসা শুরু করলেন, তার মধ্যে আপনাদের এক পার্টনার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি করতে পারি, কিন্তু সন্দেহ হচ্ছে যে ব্যবসাটা হয়তো মার্কেটে ক্লিক করবে না। তো সেই ক্ষেত্রে আপনারা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই আমাদের সাথে ব্যবসা কর, যদি লাভ হয় তাহলে সেই লাভটা আমি আহ, লাভটা দেব, আর যদি লস হয় তাহলে লসের শেয়ারটা তোকে নিতে হবে না। হুম, তাহলে সে কিন্তু ক্যাপিটাল দিল, নিজে পার্টিসিপেট করলো ব্যবসাতে, কিন্তু যদি লস হয় তাহলে লস নিল না, কিন্তু লাভ হলে সে লাভ নিল। এই ধরনের পার্টনার ইন প্রফিট অনলি বলবে আর কি। দেন সাব পার্টনার হতে পারে, হ্যাঁ, এই পর্যন্ত এই 4 ক্যাটাগরি, প্রথম উপরের রোতে এই 4 ক্যাটাগরি পার্টনারের মধ্যে আপনাদের যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। না স্যার, স্যার। কারো কোনো স্লিপিং প্রশ্ন আছে? পার্টনারটা যদি আবার একটু বলতেন। স্লিপিং স্লিপিং পার্টনার। পার্টনার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, স্লিপিং পার্টনার বা ডরমেন্ট পার্টনার হচ্ছে এই ধরনের পার্টনার শুধু ক্যাপিটাল দিবে, টাকা দিবে, ব্যবসার জন্য টাকা দিবে, কিন্তু ব্যবসাটা সে হাতে কলমে করবে না, ব্যবসায় সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে না, কিন্তু টাকা দিবে। এ ধরনের পার্টনারকে স্লিপিং পার্টনার বা ডরমেন্ট পার্টনার বা প্যাসিভ পার্টনারও বলে। ওকে, আচ্ছা আমরা আজানের পরে শুরু করি, কারণ আজানের আওয়াজ অনেক বেশি। আমরা জাস্ট একটা মিনিট
জি। আর আর কারো কোনো প্রশ্ন আছে উপরের 4 ক্যাটাগরির মধ্যে? বুঝতে কারো সমস্যা আছে? নো স্যার। ধরেন আপনাদের এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, প্রশ্ন নেই নাকি? ওকে, দেন নেক্সট রো এর প্রথমটা হচ্ছে সাব স্যার পার্টনার। যেটা বলতে এটা চাচ্ছিলাম যে এমসিকিউ কিভাবে আসতে পারে এটা একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ আসতে পারে। ধরেন যে এমসিকিউ আসতে পারে নিচের কোনটি অ্যাক্টিভ পার্টনার, বা নিচের কোনটি হচ্ছে যে স্লিপিং পার্টনার। একজন পার্টনার সে শুধুমাত্র ক্যাপিটাল প্রোভাইড করবে কিন্তু বিজনেস অ্যাক্টিভিটি করবে না, বিজনেসে পার্টিসিপেট করবে না, তাহলে এ ধরনের পার্টনারকে কি পার্টনার বলা হয়? নিচে আসতে পারে অ্যাক্টিভ পার্টনার, স্লিপিং পার্টনার, নমিনাল পার্টনার। স্যার পরে যেগুলো দিয়েছেন যেমন একটা প্রথমে দেখলাম যে অ্যাক্টিভ পার্টনারের ওখানে অস্টেন্সিবল পার্টনার, এইরকম কি ওয়ার্ড গুলো আসতে পারে এক্সামে? আসতে পারে, নাকি আসতে অ্যাক্টিভ পারে। পার্টনার স্লিপিং ফার্স্ট যেগুলো আছে এগুলোই ফলো করবে বা কিছু? এগুলো আসতে পারে। আপনার ম্যানুয়ালের মধ্যে যে কোশ্চেন লিমিটেড থাকবে এটা ভাবার আছে। দেন সাব পার্টনার যদি বলি, সাব পার্টনার হচ্ছে কোনো পার্টনার তার নিজের আবার যদি পার্টনার থাকে এটাকে সাব পার্টনার বলে। পার্টনার বাই হোল্ডিং আউট, এটা একটু আমি আপনাদেরকে বোঝাই। হোল্ডিং আউট পার্টনার হচ্ছে যে কেউ যদি নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করে যে, স্যার এখানে বইতে যেটা দেওয়া না একটু না না, স্যার একটা কোশ্চেন জাস্ট। জি 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 বলেন। এখানে বইতে যেটা দেওয়া আছে যে নমিনাল অর অস্টেন্সিবল পার্টনার, সো এই কিন্তু এখানে এটা কি হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ কি না? হ্যাঁ, আমি বুঝতে পারছি। বইতে নমিনাল অস্টেন্সিবল পার্টনার, এই নমিনাল পার্টনার এবং অস্টেন্সিবল পার্টনারকে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে। জি স্যার। সো ফার আই নো এটা দুইটা ডিফারেন্ট। অস্টেন্সিবল পার্টনার মানে অ্যাক্টিভ পার্টনারই হবে। অস্টেন্সিবল পার্টনার কি নমিনাল পার্টনারের মতো নাকি ডিফারেন্ট? আমার ধারণা মানে অস্টেন্সিবল পার্টনার আর অ্যাক্টিভ পার্টনার একই, আর নমিনাল পার্টনার হচ্ছে যার শুধু ব্র্যান্ড ইমেজ ব্যবহার করা। ওকে, জি স্যার বুঝতে পারছি। দেন পার্টনারশিপ বাই হোল্ডিং আউট। পার্টনারশিপ বাই হোল্ডিং আউট মানে হচ্ছে যে আমার কাছে মনে হয় এটা একটা উদাহরণ দিলে ভালো হয় ব্যাখ্যা করার চাইতে। সে ফর এক্সাম্পল আপনার 3 বন্ধু মিলে একটা পার্টনারশিপ বিজনেস রান করাচ্ছে। তো আপনি ওদের বিজনেস প্রিমিসেসে গেলেন, এবং ওই সময় কোনো একজন থার্ড পার্টি ওই কাস্টমার সেই বিজনেসে আসলো। আসার পরে তো বাকি 3 পার্টনার, আচ্ছা তাহলে কি হলো যে মানে আপনি তিন তিন বন্ধুর যে পার্টনারশিপ বিজনেস আছে সেখানে গেলেন, এবং আপনি নিজে যে পার্টি মনে করে যে আপনিও একজন পার্টনার। ওকে, তাহলে স্যার নিজেকে আপনি এমন শুনতে ভাবে পাইনি স্যার, রিপ্রেজেন্ট, নেট ইস্যুর কারণে ইউ আর অলসো। এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন শুনতে পাচ্ছি স্যার। ওকে, হোল্ডিং আউট মানে হচ্ছে যে নিজেকে এমন ভাবে আপনি প্রেজেন্ট করলেন অ্যাজ ইফ আপনি আপনি ওই পার্টনারশিপ বিজনেসের একজন পার্টনার। তো সেই ক্ষেত্রে আপনাকেও পার্টনার হিসেবে গণ্য করা হতে পারে, এবং আপনিও অন্যান্য পার্টনারদের মতো লায়াবল হতে পারেন। তো এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। সে ফর এক্সাম্পল এবিসি 3 জন পার্টনার, তারা একটা ব্যবসা শুরু করলো। মিস্টার ডি সে এবিসিরও বন্ধু, মিউচুয়াল ফ্রেন্ড। তারা ওদের বিজনেস প্রিমিসিসে গেল। তো সে মানে মিস্টার ডি সে নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করলো, তখন থার্ড পার্টি যে কাস্টমার বা ক্লায়েন্ট বা থার্ড পার্টি সে মনে করলো যে মিস্টার ডিও একজন পার্টনার। তো সেই ক্ষেত্রে যদি মিস্টার ডি তার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যদি কোনো
পণ্য বিক্রি করে, বা সে যদি ওই বিজনেসের কোনো প্রোডাক্ট বিক্রি করে এমন রিপ্রেজেন্ট করে, এবং পরবর্তীতে যদি সেখান থেকে কোনো ডিমান্ড আসে, তাহলে থার্ড পার্টি বা কাস্টমার তারা কিন্তু ওই মিস্টার ডি কেও লায়াবল করতে পারে এজ এ পার্টনার, বিকজ মিস্টার ডি সে নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে অ্যাজ ইফ হি ইজ অলসো এ পার্টনার। এটা হচ্ছে পার্টনার বাই হোল্ডিং আউট। এখানে আমি উদ্দেশ্যটা বলি, আইনের এ ধরনের প্রভিশন বা আইনের এ ধরনের নিয়ম রাখার উদ্দেশ্য হচ্ছে যে থার্ড পার্টি যেন কোনো করতে মানে না থার্ড পারে, পার্টি যেন, এঙ্গেজ না হ্যাঁ হইতে হ্যাঁ, থার্ড পারে। পার্টির ইন্টারেস্টটা যেন প্রোটেক্ট হয়। Yes, এখন যে থার্ড পার্টি সে তো মনে করলো যে মিস্টার ডিও একজন পার্টনার, এবং সে এটা সরল বিশ্বাস করেই সেই প্রোডাক্টটা কিনেছে। তো এখন যখন থার্ড পার্টি পরে একটা ক্ষতির সম্মুখীন হবে, তখন থার্ড পার্টিকেও অ্যালাউ করা হয়েছে যে মিস্টার ডি কেও লায়াবল করতে, মিস্টার ডি অলসো বি লায়াবল। ওকে, কারণ সে নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে। তখন যখন মিস্টার ডি কে লায়াবল করা হবে কোনো ক্লেমের কারণে, তখন মিস্টার ডি এটা বলতে পারবে না যে আমি তো ওদের জাস্ট ফ্রেন্ড, আমি তো ওদের অ্যাকচুয়াল পার্টনার না। এই কথা মিস্টার ডি বলে তার দায় এড়াতে পারবে না। ওকে, থার্ড পার্টি তখন মিস্টার ডি কেও লায়াবল করতে পারে। এটা হচ্ছে পার্টনার বাই হোল্ডিং আউট। আর এটা ঠিক উল্টাটা হচ্ছে পার্টনার বাই এস্টোপেল। এস্টোপেল হচ্ছে যে, আমি যদি এই উদাহরণটা ধরি, যে মিস্টার ডি কোনো কারণে মিস্টার এবিসি যে ফার্ম আছে তাদের ওখানে গেল, এবং মিস্টার এবিসি মিস্টার ডি কে এমন ভাবে কাস্টমারের সামনে তুলে ধরলো যে মিস্টার ডিও তাদের একজন পার্টনার, এবং মিস্টার ডি এখানে কোনো ভেটো দিল না বা এখানে কোনো অবজেক্ট করলো না। তো তখন যদি থার্ড পার্টি এটা বিশ্বাস করে যে মিস্টার ডিও অলসো পার্টনার, এবং ওইখানে যদি কোনো থার্ড পার্টি কোনো ক্ষতিগ্রস্ত হয় ওই প্রোডাক্ট কিনে বা বিজনেস করে, তাহলে মিস্টার ডি কেও লায়াবল করা যাবে। হুম। তো হোল্ডিং আউট পার্টনারশিপ মানে হচ্ছে যে কোন একজন, সে সত্যিকারের পার্টনার না, কিন্তু নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করলো সে নিজেই নিজেকে, যে অ্যাজ ইফ হি ইজ অলসো এ পার্টনার। এ ধরনের পার্টনারকে হোল্ডিং আউট পার্টনার বলে। আর পার্টনার বা এস্টোপেল মানে হচ্ছে যে বাকি পার্টনাররা ওই মিস্টার ডি কে, বা যে পার্টনার প্রকৃত পার্টনার না, তাকে এমন ভাবে পরিচয় করিয়ে দিল যে সেও তাদের একজন পার্টনার, এবং যাকে পরিচয় করিয়ে দেওয়া হলো সে নিজে তখন নিজেকে এটা এই এই পরিচয় করে দেওয়ার সময় কোনো ভেটো দিল না বা অবজেক্ট করলো না বা মেনে নিল। তো যদিও সে খাতা কলমে পার্টনার হয় না, মানে পার্টনার নেই, কিন্তু এই কোনো এরকম ঘটনার ক্ষেত্রে সেও পার্টনার হিসেবে বিবেচিত হতে পারে। আচ্ছা, আপনাদের এই দুই ক্যাটাগরি, পার্টনার বাই হোল্ডিং আউট আর পার্টনার বাই এস্টোপেল, এই দুই ক্যাটাগরি বুঝতে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা কনফিউশন থাকলে বলতে পারেন। স্যার আমি একটু যদি বলতাম স্যার, যে এরকম এই ব্যাপারটা, এটা শিওর, আমার বলেন। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, সেটা হলো স্যার, যখন এই হোল্ডিং আউট পার্টনারটা এরকম মনে হয় আমার কাছে, যেটা হলো যে একটা পার্টনারশিপের একজন সে কোথাও একজন বিজনেস করতে গিয়ে, মানে সে নিজেই এমন বিহেভিয়ার শো করলো যে মনে হলো সে একজন পার্টনার, মানে নিজে থেকে যেটা শো করলো। কিন্তু সে প্রকৃত পার্টনার না। জি স্যার, সে তো পার্টনার না, কিন্তু নিজে থেকে যেটা করে, মানে নিজে থেকে যদি রাইট, পার্টনার বিহেভিয়ার করে, সেটা হবে হোল্ডিং আউট। আর যদি সে এক্স্যাক্টলি। পার্টনারশিপ ফার্ম অথবা পার্টনারশিপ বিজনেসের কর্তৃপক্ষ বা কোনো পার্টনার যদি কোনো ব্যক্তিকে ক্লায়েন্টের কাছে শো করে যে একজন পার্টনার, বা ওরকম ভাবে তাকে রিপ্রেজেন্ট করে, তখন সেটা হবে আর কি এস্টোপেল, এরকম কিছু। রাইট রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আপনাদের অন্য কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আপনি একটু ক্লিয়ার করে বলেন বিষয়টা। আমি তো ক্লিয়ার করেই বললাম, হোল্ডিং আউট পার্টনার হচ্ছে কোন একজন ব্যক্তি, সে প্রকৃত পার্টনার না, কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করলো অ্যাজ এ পার্টনার, যে সেও একজন পার্টনার, সে নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করলো। হ্যাঁ, এটা হচ্ছে হোল্ডিং আউট পার্টনার। আর এস্টোপেল পার্টনার হচ্ছে উল্টা, পার্টনারশিপ ফার্মের কোনো পার্টনার অন্য আরেকজনকে এমন ভাবে উপস্থাপন করলো যে সেও তাদের পার্টনার। এটা হচ্ছে এস্টোপেল পার্টনার। প্রশ্নটা কে করলেন আচ্ছা নামটা আচ্ছা। একটু বলবেন প্লিজ।
স্যার আমি মাহমুদা আক্তারি। হ্যাঁ হ্যাঁ, মাহমুদা আক্তার। তো মাহমুদা আক্তার, আপনি ধরেন যে আপনার তিন বান্ধবী মিলে একটা ব্যবসা শুরু করেছে, আপনি ওদের প্রিমিসিসে ঘুরতে গেলেন। তো ঘুরতে গিয়ে তখন দেখলেন একজন কাস্টমার এসেছে। তো ওই কাস্টমারের সাথে আপনি এমন ভাবে বিহেভিয়ার করা শুরু করলেন, কাস্টমার ভাবলো আপনি নিজে একজন পার্টনার। মানে আপনি নিজেকে কাস্টমারের সামনে এমন ভাবে নিজেকে নিজে তুলে ধরলেন যে আপনি মনে হচ্ছে যে আপনিও একজন পার্টনার। তাহলে আপনি হবেন হোল্ডিং আউট পার্টনার। আর ধরেন যে এই ক্ষেত্রেই আপনি নিজে নিজেকে পার্টনার হিসেবে শো করলেন না, কিন্তু আপনার যে তিন বান্ধবী আছে, এই তিন বান্ধবী কাস্টমারের সামনে আপনাকে পরিচয় করিয়ে দিল এমন ভাবে যে পার্টনার। তখন আপনি হবেন এস্টপেল পার্টনার। বুঝতে পারলেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। দেন ওয়েলকাম সিক্রেট স্যার। পার্টনার। সিক্রেট পার্টনার হচ্ছে যে যে পার্টনার তার পরিচয় গোপন রাখতে চায়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রথম ক্যাটাগরি যে অ্যাক্টিভ পার্টনার, ওয়ার্কিং পার্টনার বা অস্টেন্সিবল পার্টনার, স্লিপিং পার্টনার, মানে এই পাঁচটা ক্যাটাগরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। স্যার আবার যদি দেন একটু আমরা বলতেন স্যার, নেক্সট। আপনার নেট ইস্যুর কারণে শোনা যায় না ভালো স্যার, শুনতে পাইনি স্যার। জি জি স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম তিনটা এবং এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, বেজে বেজে আসতেছে স্যার একটু। ওকে স্যার বলেন, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বললাম যে প্রথম সারির তিনটা স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার, মেবি এবং নেট প্রবলেম করতেছে আপনার ওখানে। দ্বিতীয় সারির মাঝখানের দুইটাই ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখার বিষয় আছে বা কোশ্চেন এখান থেকে আসতে পারে। ওকে, দেন হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে হচ্ছে আহ, আমরা এখানে আলোচনা করব মিউচুয়াল রাইটস এন্ড অব্লিগেশনস অফ পার্টনার্স। প্রথম এটা একটা রাইট টু বি কনসালটেড, মানে হচ্ছে যে সিদ্ধান্তে মতামত দেওয়ার, কোনো বিজনেস অ্যাক্টিভিটিস এর কোনো সিদ্ধান্তে মতামত দেওয়ার রাইটস আছে। হ্যালো স্যার। তা এখন তাহলে সরি প্রশ্ন টু সে থাকতে উই পারে ক্যান্ট তার হেয়ার ইউ পরামর্শ করে প্রপারলি। সবার অনুমতি নিয়ে করছে, বা কোনো আই নফিক থিংক ইউর এরিয়াতে নেট ব্যবসা শুরু প্রবলেম। করলো, সেই ক্ষেত্রে ওকে, I'm trying differently. I'm trying differently. Just a second. ওকে স্যার, শিওর স্যার।
জি, এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, নাও ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, আমরা যেটা আলোচনা করতেছিলাম যে মিউচুয়াল রাইটস এন্ড অব্লিগেশন, প্রথমে যেটা বললাম প্রত্যেক পার্টনারের রাইটস আছে যে বিজনেসে পার্টিসিপেট করা। ওকে, এটা হচ্ছে যে একটা পার্টনারের একটা রাইট, যে কোনো পার্টনারের রাইট আছে বিজনেসে পার্টিসিপেট করা। দেন রাইট টু বি কনসালটেড, যেটা বললাম যে সিদ্ধান্ত দেওয়া। টু বি কনসালটেড মানে তার অনুমতি নেওয়া বা সিদ্ধান্ত নেওয়া বা তার মতামত ব্যক্ত করার অধিকার আছে। তো সেই ক্ষেত্রে মানে প্রশ্ন থাকতে পারে যে প্রত্যেক পার্টনার প্রত্যেকটা কাজের আগেই কি সব পার্টনারের সাথে অনুমতি নিয়ে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তারপরে কি করবে কিনা। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে মেজর ডিসিশন বা চেঞ্জ ইন বিজনেস বা নতুন কোনো এরিয়াতে বিজনেস করা, এ ধরনের মেজর ডিসিশনের ক্ষেত্রে প্রত্যেক পার্টনারের অধিকার আছে যে সে ওইখানে মতামত ব্যক্ত করতে পারে আর কি। দেন রাইট টু অ্যাক্সেস টু বুকস অফ অ্যাকাউন্টস, প্রত্যেক পার্টনারের এটা একদম ইনহেরেন্ট অধিকার যে পার্টনারশিপের যে বুকস অফ অ্যাকাউন্টস আছে, মানে কত লাভ হলো কত লস হলো, এটা প্রত্যেক পার্টনারের অ্যাক্সেস নেওয়ার অধিকার আছে, দেখার অধিকার আছে। ওকে, দেন রাইট টু রেমুনারেশন, এটা আবার নেগেটিভ রাইট। নেগেটিভ রাইট মানে কোনো পার্টনার কিন্তু রেমুনারেশন নিতে পারে না। ওকে, যদি সেটা এগ্রিমেন্টে স্পেসিফিক্যালি বলা থাকে, সেটা তখনই শুধুমাত্র অ্যালাউ যে কোনো পার্টনার রেমুনারেশন নিতে পারবে সাবজেক্ট টু স্পেসিফিক্যালি মেনশন ইন দা পার্টনারশিপ এগ্রিমেন্ট। আদার পার্টনার আর অনলি অ্যালাউড টু টেক প্রফিট অনলি। স্যার, এখানে এখানে একটা কোশ্চেন ছিল স্যার। জি জি জি, বলেন। যেমন সেটা হলো স্যার, ওই যে যদি রেমুনারেশন আর প্রফিট, এটার যদি একটু মানে ডিফারেন্সটা বলতেন, মানে রেমুনারেশন মানে স্যালারি, ফিক্সড স্যালারি। আচ্ছা আচ্ছা, সম্মান। আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ, তো সম্মান প্রফিটের ব্যাপার। বাইরে একটা নির্দিষ্ট টাকা আসবে, সেটা রেমুনারেশন বা স্যালারি বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, সেটা সে পারবে না। পার্টনারশিপ বিজনেস মানে তুমি ব্যবসা করতে আসছো, তুমি প্রফিট নিবে, দ্যাটস ইট। এটা সম্মানী হচ্ছে মানে ওরকম ফিক্সড বাই, ভাবে কিছু নাই এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই জি, ডিফল্ট, মানে ডিফল্ট ফিনোমেনা হচ্ছে যে পার্টনারশিপ বিজনেস প্রফিট উইল বি ডিস্ট্রিবিউটেড। প্রফিট যে শেয়ারিং, এখানে প্রফিট কেউ শেয়ারিং। স্যালারি বা রিমুনারেশন নিতে পারবে না, কিন্তু সেটা যদি স্পেসিফিক্যালি কোনো পার্টনারশিপ এগ্রিমেন্টে বলা থাকে তখনই শুধুমাত্র অ্যালাউড। দেন রাইট টু প্রফিট, সেটা হচ্ছে যে প্রফিট, পার্টনারদের প্রফিট নেওয়ার রাইট আছে। এখন কথা হচ্ছে যে প্রফিটটা কিভাবে নিবে, এটা কি আহ, মানে প্রফিট রেশিওটা কি হবে, যে ক্যাপিটাল, যার যে পরিমাণ ক্যাপিটাল সেই অনুযায়ী হবে নাকি কিভাবে হবে। তো এটার আনসার হচ্ছে যে কোনো পার্টনারশিপ ফার্মের এগ্রিমেন্টে যদি প্রফিট শেয়ারটা মেনশন করা থাকে, এবং এটা সাধারণত মেনশন করা থাকে যে কে কোন পার্টনার কত পার্সেন্ট প্রফিট পাবে, এটা মেনশন করা থাকতে হবে, মানে সাধারণত থাকে। তো তাহলে ওইখানে পার্টনারশিপ এগ্রিমেন্টের মধ্যে যে রেশিওটা দেওয়া আছে, প্রফিট শেয়ারিং রেশিও, ওই রেশিও অনুযায়ী ভাগ। এখন প্রশ্ন থাকে যে যদি এরকম কিছু মেনশন করা না থাকে এগ্রিমেন্টে, তাহলে তো তাহলে কি ইকুয়াল হবে? হওয়ার কথা স্যার। হ্যাঁ, তাহলে কি ক্যাপিটাল কন্ট্রিবিউশনের উপরে বেসিস করে হবে নাকি? না আনসার স্যার, হচ্ছে যে তখন ইকুয়ালি হবে। জি স্যার। এটা ইম্পর্টেন্ট, মানে এটা এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে লেটস সে কোনো পার্টনারশিপ বিজনেস, কিন্তু তাদের যে প্রফিট শেয়ারিং রেশিও, দিস ইজ নট মেনশন ইন দ্য এগ্রিমেন্ট, দেন হাউ উইল বি ডিটারমাইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও। আসতে পারে যে ক্যাপিটাল কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে, অথবা হতে পারে তার ওয়ার্ক যতটুকু সেই এফোর্ট দিল ততটুকুর উপরে, নাকি ইকুয়ালি, নাকি কোনোটাই না, ভিন্ন ডিফারেন্ট মেকানিজমে হবে। তো তাহলে হচ্ছে মানে প্রফিট শেয়ারিং রেশিও যদি মেনশন না থাকে এগ্রিমেন্টের মধ্যে, সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে হবে, ইররেসপেক্টিভ অফ ক্যাপিটাল কন্ট্রিবিউশন বাই এনি পার্টনার। কারো কোনো স্যার, প্রশ্ন এখানে থাকলে একটা করতে কোশ্চেন পারে। ছিল, জি স্যার, এখানে রাইট টু প্রফিট এখানে। হুম। স্যার, এখানে যদি এরকম উল্লেখ থাকে যে ওনাদের ক্যাপিটালের মানে পার্সেন্টেজটা দেওয়া আছে এবং বললো যে ওই অনুযায়ী ডিভাইড হবে, তখন তো ওইটা, হ্যাঁ, তাহলে তো ওইটাই প্রফিট শেয়ারিং ওইটাই রেশিও। উল্লেখ করা থাকলো। জি স্যার, এগ্রিমেন্টে। তাহলে তো বলেই দিল যে প্রফিট শেয়ারিং রেশিও একটা প্যারামিটার দিয়ে দিল।
জি স্যার। মানে সরাসরি না বলে ইনডাইরেক্টলি বলে দিল। জি জি স্যার। আমি বললাম যে যেখানে কিছুই বলা না থাকে। ওকে স্যার। দেন এখানে আরো, হ্যাঁ, ইন্টারেস্ট অফ ক্যাপিটাল, এখানে লোন আর ক্যাপিটালের মধ্যে একটু পরে আমরা লোন পড়ব। লোন আর ক্যাপিটালের মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে পার্টনারশিপ বিজনেসে যার যে পুঁজি বা মূলধন সেটা নিয়ে এসে ব্যবসা শুরু করলো, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটাল। আর লোনটা হচ্ছে যে ইন অ্যাডিশন টু ক্যাপিটাল, কোন পার্টনারের কাছ থেকে ইন অ্যাডিশন টু ক্যাপিটাল লোন করা যেতে পারে। তাহলে দুইটা ভিন্ন জিনিস। তো প্রথমটার উপরে ইন্টারেস্ট অ্যালাউড না সাধারণত। পার্টনারশিপ ফার্মের পার্টনারদের প্রদত্ত ক্যাপিটালের উপরে তারা কোনো ইন্টারেস্ট পাবে না সাধারণত। তবে যদি এগ্রিমেন্টে স্পেসিফিক্যালি কিছু বলা থাকে ডিফারেন্টলি, তাহলে সেটা হতে পারে। দেন লোন এগ্রিমেন্ট, যদি কোনো পার্টনার ইন অ্যাডিশন টু ক্যাপিটাল কোনো লোন প্রোভাইড করে, তাহলে সেই লোনের উপরে ইন্টারেস্ট পেতে পারে, তবে সেটা ম্যাক্সিমাম 6% অ্যানুয়ালি হবে, এর বাইরে হবে না। দিস ইজ ডিটারমাইন্ড বাই দ্য ল, 6%। ওকে। দেন ইনডেমনিটি, আমাকে একটু বলেন তো এই ইনডেমনিটি কি আপনারা বোঝেন কিনা, ইনডেমনিটি শব্দটা সম্বন্ধে কি আপনারা পরিচিত কিনা? না স্যার। আচ্ছা, আপনারা কি ইনডেমনিটি অ্যাক্ট বাংলাদেশে, আচ্ছা ইনডেমনিটি বাংলা জানেন কি? ইনডেমনিটির বাংলা হচ্ছে ক্ষতিপূরণ যে, স্যার, এটা ক্ষতিপূরণ এরকম কিছু। না না না, এটা হচ্ছে যে দায় মুক্তি। ইনডেমনিটির বাংলা যদি বলি আমি, দায় মুক্তি। ক্ষতিপূরণটা কাছাকাছি, কিন্তু এক্সাক্ট বাংলাটা হচ্ছে দায় মুক্তি। বাংলাদেশে একটা বড় রকমের ইনডেমনিটি অর্ডিন্যান্স হয়েছিল, এটা কি জানেন আপনারা? 1975 সালে। না স্যার, এটা জানা নেই স্যার। 1975, হ্যাঁ, 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় সপরিবারে, তো তখনকার সময়ের যে সরকার বা রাষ্ট্রপ্রধান, সে একটা ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে। সেই ইনডেমনিটি অর্ডিন্যান্সে যেটা বলা ছিল যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা যারা পরিকল্পনার সাথে জড়িত, তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো, মানে তাদের এই হত্যাকাণ্ডের থেকে, দোষ থেকে অব্যাহতি দেওয়া হলো। জি স্যার, এটা শুনছি স্যার একবার। হ্যাঁ, শুনেছেন, হ্যাঁ, তখন মানে যার কারণে একটু মাফ করে দেওয়া হয়েছিল বা কিছু এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দায় মুক্তি দেওয়া হয়েছিল, যে এই জি স্যার। ঘটনার সাথে যারা জড়িত তাদের দায় মুক্তি দেওয়া হলো, মানে তাদের কোনো দায় দায়িত্ব নেই। যার কারণে ওই অর্ডিন্যান্সটা যতদিন পর্যন্ত বহাল ছিল, মানে 1996 সাল পর্যন্ত, ততদিন পর্যন্ত কিন্তু এই হত্যার এগেনস্টে মামলা করা কার্যকর যায়। করা যায় না। জি স্যার। হ্যাঁ, মামলা দায়ের করা যায়। যখন পরবর্তীতে এই অর্ডিন্যান্সটাকে ক্যান্সেল করে দেওয়া হলো বা বাতিল করে দেওয়া হলো, তখন কিন্তু মামলা করা গেছে। তো তাহলে এখান থেকে এই উদাহরণটা, মানে আমি কোনো পলিটিক্যাল সেন্সে বলছি না, এই ইনডেমনিটি বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি যে বিষয়টা, ইনডেমনিটি টার্মটাই হচ্ছে দায় মুক্তি দেওয়া। তাহলে এখন আসি যে এই ধরনের ইনডেমনিটি বা দায় মুক্তি পার্টনারশিপে কিভাবে রিলিভেন্ট। প্রথমেই আমি আলোচনার সময় আপনাদেরকে বলেছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যেক পার্টনার একজন আরেকজনকে এজেন্ট এবং একজন আরেকজনকে প্রিন্সিপাল হিসেবে ট্রিট করতে পারে। তো তাহলে স্পেশাল যদি এজেন্ট সে যেটা স্যার এরকম। এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ থাকে, মিউচুয়াল এজেন্সি থাকে, জি স্যার। তো তাহলে এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কোনো ফার্মের পার্টনার, সে যদি কোনো বিজনেস কন্ডাক্ট করে, তাহলে সেই বিজনেসের জন্য তাকে দায় মুক্তি দিতে হবে। দায় মুক্তিটা কিভাবে দিতে হবে? দেওয়া হবে যে সেই বিজনেস থেকে যে যদি কোনো ক্লেম আসে, তাহলে তাহলে সেই ক্লেমকে, এই ক্লেমটা সবাইকে নিতে হবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে সে ফর এক্সাম্পল আমি একটা ফার্মের পার্টনার, ওকে, তো আমি একটা প্রোডাক্ট বিক্রি করলাম, বিক্রি করার কারণে ওই প্রোডাক্ট থেকে যে ক্রেতা, সে একটা বড় রকমের ক্লেম নিয়ে আসলো, ড্যামেজ ক্লেম নিয়ে আসলো, ঠিক আছে? তো যখন আমার কাছে ড্যামেজের জন্য ক্লেম করে, তো সেই ক্লেমটা আমি ফার্মের কাঁধে চাপাই দিতে পারবো। আমি যদি অন্যভাবে বলি, ধরেন যে এরকম একটা ক্লেমে আমার যে বাকি পার্টনাররা আছে, সেই পার্টনাররা কখনোই বলতে পারবে না
যে পান্নু ভাই আপনি আপনি বিজনেসটা ডিল করছেন, আপনি প্রোডাক্টটা বিক্রি করছেন, এই প্রোডাক্ট থেকে একটা ক্লেম আসছে, সো এটা আমরা এই দায় ভাই আমরা নিব না, শুধু আপনাকেই নিতে হবে। এই কথা আমার অন্যান্য পার্টনাররা কখনোই বলতে পারবে না। ঠিক আছে? যদি কোনো পার্টনার তার বিজনেস অ্যাক্টিভিটিস এর কারণে কোনো ক্লেম অ্যারাইজ হয়, সেই পার্টনার সেই ক্লেমটা অন্যান্য পার্টনারদের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। নেগেটিভলি বলা হলো, আমি যদি অন্যভাবে বলি, অন্যান্য পার্টনাররা সমভাবে দায়বদ্ধ হবে আর কি। তাহলে এই যে একজন পার্টনার সে নিজের কোন একটা কাজের কারণে একটা ক্লেম আসলো, সেই ক্লেমটা থেকে সে অব্যাহতি পেল, মানে এককভাবে সে লায়াবল হলো না, এটাকেই ইনডেমনিটি বলে। তাহলে এটা রাইটের সাথে পার্টনারদের রাইট কিভাবে হলো, যে কোন একজন পার্টনার, মানে সকল পার্টনারেরই তার অধিকার আছে এরকম পার্সোনাল ইনডেমনিটি, মানে পার্সোনাল লাইবিলিটি থেকে নিজেকে রিলিজ করা বা নিজেকে ইনডেমনিফাই করা। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? স্যার এইটা মিউচুয়াল এজেন্সির ভিতরে কি এটা কভার করে না? কি কি? অথবা যেটা হ্যাঁ ওই যে বললেন হ্যাঁ প্রিন্সিপাল বা হ্যাঁ এজেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিন্সিপাল এবং এজেন্ট যেটা বললেন ওইটার সাথে কি এটা জি জি কভার জি করে না? জি 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 জি। জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? ওইটা নির্দিষ্ট করে স্যার এই ইমডেমনিটিফাই এটা করে আর কি ওটা উল্লেখ করে দিছে এরকম কিছু একদম স্পেসিফিক ভাবে। যে পার্টনারশিপ ফার্মের বৈশিষ্ট্য এরকম যে কোনো পার্টনার নিজেকে ইনডেমনিফাই করতে। একাভাবে একা লায়াবল হয় না যে কোনো কাজের জন্য, মানে জি তার নিজের ব্যক্তিগত কাজের জন্য দিছে। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? যে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি সামনে যাই, আর যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো। ওকে। না, এটা ক্লিয়ার স্যার। দেন দেন অ্যাডমিট নিউ মানে নতুন পার্টনার যখন জয়েন করবে, তখন এক্সিস্টিং পার্টনারদের অধিকার আছে সেখানে মতামত দেওয়া বা ভেটো দেওয়া। ঠিক আছে? যে কোন একজন পার্টনার কে অ্যাডমিট করানোর ক্ষেত্রে সকল অন্যান্য পার্টনারদের এই ভেটো পাওয়ারটা থাকে। ভেটো পাওয়ার মানে হচ্ছে যে অন্যান্য পার্টনারের সম্মতি নিতে হবে। ঠিক আছে? জি স্যার। Then- জি জি, কেউ প্রশ্ন করতে চাইছেন? না স্যার, ঠিক আছে। ওকে। দেন হচ্ছে যে নোটিশ। নোটিশ হচ্ছে আহ রিটার্ন, এটা আবার মানে অব্লিগেশনের মধ্যে পড়ে একটা। এটাও একটা অব্লিগেশন যে কোনো পার্টনার যদি রিটায়ার করতে চায় তাহলে তাকে অবশ্যই নোটিশ দিতে হবে। নোটিশ দিতে হবে স্যার। তো সবার সম্মতিক্রমে এরকম কিছু স্যার। নোটিশ, না না, নোটিশ মানে আমি জানিয়ে দিলাম, নোটিশ মানে জানিয়ে দেওয়া। দেন এক্সপেল, নট টু এক্সপেল, এটাও হচ্ছে যে একজন পার্টনারের রাইট। নট টু এক্সপেল মানে হচ্ছে যেটা যে বললাম স্যার, নোটিশটা সবার সম্মতিক্রমে দিতে হবে নাকি এরকম পার্টনার না যে? না 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 না। নোটিশটা কি যে রিটায়ার করবে সে দেবে নাকি? হ্যাঁ, যে রিটায়ার করবে তাকে নোটিশ দিতে হবে। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা যে আমি যদি স্বেচ্ছায় রিটায়ারমেন্টে চলে যেতে চাই বা রিটায়ারমেন্ট বাই নোটিশ, তো তাহলে আমাকে কি করতে হবে, কতদিনের মধ্যে নোটিশ দিতে হবে, নোটিশ না দিলে কি হবে, নোটিশ দিলে কি হবে, আমি সবই আলোচনা করব পরবর্তীতে। আপাতত এতটুকু জেনে রাখেন যে কোনো পার্টনার যদি রিটায়ারমেন্টে বা ডিসলিউশন করতে চায় বা রিটায়ারমেন্টে চলে যেতে চায় তাহলে তাকে নোটিশ দিতে হবে। এটা এটা তার একটা অব্লিগেশন। দেন আর একটা হচ্ছে যে রাইট নট টু এক্সপেল। প্রত্যেক পার্টনারের রাইট থাকে যে এক্সপেল না হওয়া। এক্সপেল মানে হচ্ছে যে কোনো পার্টনারশিপ থেকে তাকে সরায় দেওয়া বা বহিষ্কার করা বা এক্সপেল করা। এটা কি ধরনের রাইট, যে আমার রাইট আছে যে আমি পার্টনারশিপ থেকে এক্সপেল হব না। এক্সপেল হব না কেন? মানে আমি আমার যে কোনো কাজের জন্য, মানে যদি সেই কাজটা যদি
জেনারেল বিজনেস অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, অথবা যদি মেজরিটি পার্টনার সম্মতি না থাকে, তাহলে আমার অধিকার আছে এক্সপেল না হওয়া। তো আমরা এই এক্সপেলটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব, যে কোনো পার্টনারকে এক্সপেল করতে হলে কি কি প্রসিডিওর মেনটেন করতে হয়, কি কি মানে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আছে, আমরা এটা আলোচনা করব বিস্তারিত ঠিক আছে। সেপারেট স্লাইডে আলোচনা। দেন এতক্ষণ রাইটস অব্লিগেশন করলাম, এখন রাইটস এন্ড ডিউটি। অব্লিগেশনে একটা কোশ্চেন আছে স্যার, যদি করতাম স্যার। জি 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 বলেন। আর ওখানে আগের স্লাইডে যেটা ছিল, ওই যে একটা পার্টনার ছিল হলো সাব পার্টনার, যেমন আমার একটা বিজনেসে, এই যে সাব পার্টনার, এখানে দেখা গেল আমার একটা বিজনেসে যেমন 1/3 শেয়ার আছে বা প্রফিট শেয়ারের আছে, আমার রাইটস আছে, সেটার আমি হলো 50% আর একজনকে দিয়ে দিলাম, এটাই তো সাব পার্টনার, আর একজনকে শেয়ার করলাম নাকি স্যার? এই আপনি যেটা বললেন এইরকম অ্যারেঞ্জমেন্টটা পার্টনারশিপ অ্যাক্টে নেই, তবে এই এই সাব পার্টনারটা একটা ক্যাটাগরি রাখা হয়েছে, কিন্তু এইটা আমি পার্টনারশিপ অ্যাক্টে কোথাও পাইনি। আপনি কিন্তু পার্টনারের পার্টনার সে সাব পার্টনার হবে, কিন্তু সেটা অ্যারেঞ্জমেন্টটা কি হবে এক্স্যাক্টলি কোম্পানি মানে পার্টনারশিপ ক্লিয়ার অ্যাক্ট কিন্তু বলেনি এরকম। ক্লিয়ারলি বলা নেই। ওকে, না স্যার, এই জন্যই যেটা আমার কোশ্চেন ছিল রাইটস অ্যান্ড অব্লিগেশন, সেই জন্য তাদের ওই সাব পার্টনারদের রাইটস অ্যান্ড অব্লিগেশন, তাদের দায় নিতে হবে কি না, এরকম কোনো কিছু নেই। হ্যাঁ, না না না, মানে পার্টনার, কোনো কাজের জন্য তার দায়ভার থাকে কি না বা কিছু, এটা ধরুন দায়ের জন্য, যেমন পার্টনারদের তো সব দায় লায়াবল সবাইকে নিতে হয়, তো সাব পার্টনারদেরও কি ওই লায়াবলটা নিতে হয় কি না? না না না, পার্টনার, পার্টনার হচ্ছে যে পার্টনারশিপ এগ্রিমেন্ট বা পার্টনারশিপ ডিডের মধ্যে যারা পার্টনার আছে, এবং এ ধরনের এই যে এরকম যারা যারা উড়ে এসে পার্টনার হয়, যেমন হোল্ডিং আউট পার্টনার বা স্টপেল পার্টনার, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের স্টুডেন্ট পার্টনারকে পার্টনারদের আছে। পার্টনারকে লায়াবিলিটি দিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দেন ডিউটিস অফ পার্টনার, ডিউটিস কি কি ডিউটিস থাকতে পারে? প্রথম ডিউটি হচ্ছে যে টু ক্যারি অন বিজনেস, তাহলে পার্টনারের ডিউটি একটা ক্যারি অন বিজনেস। তবে কেউ কেউ ডিফারেন্টলি হতে পারে, যেমন আমরা এর আগে পড়লাম যে কোনো পার্টনার যদি হয় যে শুধুমাত্র তার ব্র্যান্ড নেম ব্যবহারের জন্য নমিনাল পার্টনার, তো এই ধরনের পার্টনার তো বিজনেস কন্ডাক্ট করবে না, সেটা ডিফারেন্ট কথা, সেটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে থাকে। কিন্তু সাধারণত আমরা যেটা পড়তেছি এখানে ডিউটিস অফ পার্টনার মানে জেনারেলি একটা পার্টনারের তার ডিউটিস হচ্ছে টু কন্ডাক্ট বিজনেস বা ক্যারি আউট বিজনেস। দেন 2 নাম্বার হচ্ছে যে এভরি পার্টনার মাস্ট বি জাস্ট অ্যান্ড ফেথফুল, তাহলে এটাও একটা ডিউটি পার্টনারের, যে ল বলে দিছে যে পার্টনারদেরকে অবশ্যই জাস্ট অ্যান্ড ফেথফুল হতে হবে। দেন 3 নাম্বার, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, যে টু ইন্ডেমনিফাই দ্য ফার্ম ফ্রম লস কজড বাই হিজ ফ্রড। আচ্ছা, এটা আলোচনা করি। এর আগে আমরা যেটা আলোচনা করলাম যে ইন্ডেমনিফিকেশনের ব্যাপারে, যে কোনো পার্টনার তার কৃত কর্মের কারণে যদি কোনো ক্লেম আসে, সেই ক্লেমটা অন্যান্য পার্টনারদেরকে লায়াবল করতে পারে। কিন্তু তার যে কাজ, সেই কাজটা যদি সে কোনো ফ্রড করে, তাহলে কিন্তু ঘটনাটা ডিফারেন্ট। মানে এখানে আইন বলতেছে যে কোনো পার্টনার যদি কোনো ফ্রড করে এবং সেই ফ্রডের কারণে যদি ক্লেম আসে, সেই ক্লেমটা তখন আবার সে নিজেকেই অ্যাবজর্ব করতে হবে, সেই ক্লেম থেকে ফার্মকে ইন্ডেমনিফাই করতে হবে। এখানে উল্টা, আমি আমার জেনারেল বিজনেস অ্যাক্টিভিটিস এর কারণে জেনারেল বিজনেস অ্যাক্টিভিটি যদি করি, সেই ক্ষেত্রে যেমন আমি আমার ফার্মকে লায়াবল করতে পারি, আবার অন্যদিকে আমার কোনো ফ্রডের কারণে যদি কোনো ক্লেম হয়, সেই ক্ষেত্রে ফার্মকে দায় মুক্তি দিতে হবে। ফার্মকে দায় মুক্তি দেওয়া মানে ফার্মকে এর জন্য লায়াবল করা যাবে না, আমি এই শকটা আমাকে নিজে অ্যাবজর্ব করতে হবে, যদি আমার কোনো ফ্রডের কারণে। দেন 4, duty to attend diligently cordially to the duties in the conduct of business, মানে জেনারেল কথা এইগুলা, যে বিজনেস অ্যাক্টিভিটিসে কার্ডিয়ালি বা ডিলিজেন্টলি হচ্ছে যে ডিউটি মানে পারফর্ম করতে হবে। 5 নম্বর হচ্ছে যে নট এন্টাইটেল টু রেভিনিউ, মানে সে কখনো মানে রেমুনারেশন নিবে না, এটা একটা তার ডিউটি। এটা সেকশন, আমি পাশের সেকশন নাম্বার বলে দিছি। ডিউটি অফ এভরি পার্টনার টু কন্ট্রিবিউট টু লস অফ দ্য ফার্ম, তাহলে এটাও একটা ডিউটি, যে যদি পার্টনার
আহ, একটা এর আগে যেমন আমরা রাইট পড়লাম যে রাইট হচ্ছে যে প্রফিট শেয়ার নেওয়া, কিন্তু যদি ফার্ম লস করে সেখানে কন্ট্রিবিউট করাটাও হচ্ছে আবার পার্টনারদের ডিউটি। দেন ডিউটি অফ পার্টনার 7, পয়েন্ট নাম্বার 7, partner is bound to indemnify firm from loss of his willful negligence. এর আগে আমরা যেটা পড়লাম যে আমি যদি কোনো ফ্রড করি তাহলে ফার্মকে দায় মুক্তি দিতে হবে। তো ফ্রডের মতোই হচ্ছে উইলফুল নেগলিজেন্স, মানে আমি যদি উইলফুললি উইলফুললি কোনো নেগলিজেন্টের কারণে যদি কোনো ক্লেম আসে, সেই ক্লেম থেকেও ফার্মকে ইন্ডেমনিফাই করতে হবে। ইচ্ছাকৃত Then অবহেলা করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বেচ্ছায় অবহেলার কারণে যদি কোনো ক্লেম আসে, সেই ক্লেমের জন্য ফার্মকে লায়াবল করা যাবে না, এটাই বলছে। নাম্বার 8, হোল্ড এন্ড ইউজ প্রপার্টি অফ দ্য ফার্ম এক্সক্লুসিভলি ফর দ্য ফার্ম। এটাও একটা ডিউটি যে ফার্মের যে প্রপার্টি আছে সেটা আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করব না, সেটা আমি ফার্মের কাজেই ব্যবহার করব। ইফ পার্টনার মেক প্রফিট উইদাউট কনসেন্ট ইট মাস্ট পে টু দ্য ফার্ম। এখন ধরেন যে আমার কাছে কোনো একটা অ্যামাউন্ট বা টাকা আসলো, এটা অন্যান্য পার্টনারদের এটা জানে না, তাহলে যদিও অন্যান্য পার্টনাররা জানে না আমার কাছে আসলো, সেটা আমি আমার পকেটে রেখে দিতে পারবো না, পার্টনারকে এটা দিয়ে দিতে হবে, মানে ফার্মকে এটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছে এ পার্টনার মাস্ট নট ক্যারি অন সাম বিজনেস অ্যাজ এ কম্পিটিটর অফ দ্য ফার্ম। কোন পার্টনারশিপ ফার্মের পার্টনার, সে পার্টনার হিসেবেও আছে, আবার সে একই ব্যবসা আলাদা নিজে নিজেও বিজনেস করে। করতে হবে। নিজে নিজেও করে। সে ফর এক্সাম্পল আমরা একটা ফার্ম দিলাম যেটার কাজ হচ্ছে কি ট্যাক্স ভ্যাটের কনসালটেন্সি করি আমরা, তো তাহলে আমি পার্টনার হিসেবেও আসছি, আবার আমি নিজে নিজেও আবার আলাদা করে পার্সোনালি ট্যাক্স কনসালটেন্সি করি। এটা সম্ভব না, ঠিক আছে? এটা দিস ইজ প্রহিবিটেড বাই ল, এটা নট পারমিটেড। দেন 11 নাম্বার আসি, টু অ্যাক্ট উইদিন হিজ অথরিটি of to unauthorized if to unauthorized act to compensate a firm compensate for any loss for such act। আমার অথরিটির বাইরে গিয়ে আমি আনঅথরাইজড কোনো কাজ যদি করি ফার্মের, তাহলে সেইখান থেকে যদি কোনো লস অ্যারাইজ হয় তাহলে সেই লসের জন্য ফার্মকে কম্পেনসেট করতে হবে, এটাও একটা ডিউটি। দেন হচ্ছে 12 নাম্বার করি, পার্টনার ইজ জয়েন্টলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি লায়াবল ফর অ্যাক্ট ডান বাই ফার্ম। যেটা আমি অলরেডি অনেকবার বলেছি যে পার্টনারশিপ ফার্মের পার্টনাররা জয়েন্টলি এবং ইন্ডিভিজুয়ালি লায়াবল থাকে ফার্মের কোনো অ্যাক্টিভিটিস এর কারণে। নাম্বার 13, পার্টনার ক্যান নট অ্যাসাইন হিজ রাইট অর ইন্টারেস্ট টু অ্যানাদার। তাহলে পার্টনার কিন্তু চাইলেই তার রাইট বা হচ্ছে ইন্টারেস্ট সেটা অন্যজনকে অ্যাসাইন করে দিতে পারে। এই ডিউটিস অফ পার্টনারের এই দুটো স্লাইডের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এই যে পাশে 13B 15 এগুলো কি সেকশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে মেইন ল এর সেকশন রেফারেন্স। এগুলো কি আমাদের মুখস্থ করতে হবে? এগুলো থেকে কোশ্চেন হয়? না না না, এগুলা আমি এখানে শোনেন, আমি যেটা শুনেছি যে কিছু কিছু ক্ষেত্রে সেকশনের নাম্বার বলে দেওয়া আছে, মানে সেকশন নাম্বার দিয়ে কোশ্চেন করা আছে, কিন্তু ইট শুড নট বি রাইট। কারণ এখানে মানে যেখানে এমসিকিউ এর মূল অবজেক্টিভটাই হচ্ছে যে মেমোরাইজ করা না, বরং অনেক কিছু বোঝা, যেন অপশন দিলে আপনার মনে পড়ে। তো সেই ক্ষেত্রে মানে সেকশন নাম্বার দিয়ে প্রশ্ন করার পক্ষে আমি নই, যদিও মানে ইন প্র্যাকটিস আমি শুনেছি যে কয়েকটা প্রশ্ন এরকম করা হয়েছে যেখানে সেকশন নাম্বার আর কিছু সেকশন দিয়ে করা। নাকি প্রতিটা এক্সাম পেপারে দুই দুই থেকে তিনটা থাকে বা একটা দুইটা থাকে সেকশন মেনশন। হ্যাঁ হ্যাঁ, আমি এটার পক্ষপাতী না, যদিও আছে, কিন্তু আপনি দেখেন, আপনি যদি কোম্পানি আইনে যান ওইখানে 350-400 মতো সেকশন আছে। পার্টনারশিপ অ্যাক্টে ধরেন যে 50টা আছে, কন্ট্রাক্ট অ্যাক্টে ধরেন যে 100-150 আছে। তো এরকম এতগুলো সেকশন নাম্বার মনে রাখা, এটা কি কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব? এটা উদ্দেশ্যও না, এটা উদ্দেশ্য হওয়া উচিত না যে এরকম স্টুডেন্টকে দিয়ে সেকশন নাম্বার মুখস্থ করানো। বিষয়বস্তুটা মনে রাখা বা বিষয়বস্তুটা বোঝাই হচ্ছে যে মেইন উদ্দেশ্য হওয়া উচিত। তো যেহেতু আপনাদের মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সেকশন নাম্বার রেফার করে কোশ্চেন করা আছে,
তো সেহেতু আমি বলবো যে গুরুত্বপূর্ণ কোনো সেকশন যদি হয়, তো সেই ইম্পর্টেন্ট সেকশনের আমাদের নাম্বারটা বইয়ে একটু যে মাথায়। সেকশন গুলো উল্লেখ করা আছে মানে বইয়ে কিছু সেকশন উল্লেখ করা আছে, এগুলো কি প্রেফার পাবে কিনা? এগুলো প্রেফারেবল, হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রেফার। স্যার তবে তবে আই উড সাজেস্ট ডোন্ট ওয়েস্ট হিউজ টাইম টু মেমোরাইজ দ্য সেকশন নাম্বার, রেদার it would be better to invest your time in to understand the law precisely. This is very important, তাই না? আপনি জি লটা ঠিক মতো বুঝলেন কিনা, লতে কি করতে বলা আছে, বাধ্য করা আছে, কি করতে নিষেধ করা আছে, কোনটা অ্যালাউ আছে, কোনটা প্রহিবিটেড আছে, এটা জানাটাই হচ্ছে যে মানে উদ্দেশ্য। দেন আমরা নেক্সট চ্যাপ্টারে যদি যাই, এখানে হচ্ছে রিলেশনস অফ পার্টনার্স টু থার্ড পার্টিস। ও আচ্ছা, এখানে হচ্ছে যে a partner is the agent of the firm for the purpose of business of the firm. তাহলে আমরা যেটা বললাম এর আগে অনেকবার আলোচনা করা আছে, এখানে সেকশন 18 এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা, যে পার্টনার হবে একটা ফার্মের এজেন্ট। মানে হচ্ছে যে পার্টনার এজ এজেন্ট হিসেবে, ফার্মের একজন এজেন্ট হিসেবে কাজ করবে। এখন এজেন্ট আর প্রিন্সিপাল, তাহলে যখন যখন কোন পার্টনার এজেন্ট হিসেবে কাজ করবে আর তার এগেনস্টে প্রিন্সিপাল হবে ফার্ম, তার মানে হচ্ছে যে পার্টনারের কোনো কাজের জন্য আলটিমেট রেসপন্সিবিলিটি থাকবে হচ্ছে ফার্ম, এটা এখানে বোঝানো হচ্ছে। দেন ইমপ্লয়েড অথরিটি অফ এ পার্টনার, সেকশন 19। তো ইমপ্লয়েড অথরিটি মানে হচ্ছে যে, ইমপ্লয়েড অথরিটি মানে কি, যে এই অথরিটি, এই ধরনের ইমপ্লয়েড অথরিটি এগ্রিমেন্টে বা পার্টনারশিপ কন্ট্রাক্টে বলার দরকার নাই বা লিখে থাকার দরকার নাই। ওকে, এটা ইমপ্লয়েডলি থাকবে। যেমন অ্যাক্ট ফর নর্মাল বিজনেস, কোন একজন পার্টনারের এক অথরিটি, ইমপ্লয়েড অথরিটি আছে যে সে ফার্মের নর্মাল বিজনেস অফ অ্যাক্টিভিটি পারফর্ম করবে বা অ্যাক্ট করবে। নাম্বার 2 হচ্ছে অ্যাক্ট ইন ইউজুয়াল ওয়ে, সে নর্মাল ওয়েতে বিজনেস করবে। ঠিক আছে, তো এটা তার একটা ইমপ্লয়েড অথরিটি। দেন অ্যাক্ট ইন ফার্মস নেম, ইন্টেন্ট অ্যাক্ট ইন ফার্মস নেম, এতটুকু সেকশন, মানে সেকশনে যদি আপনারা যান তাহলে মানে আপনারা পাবেন অ্যাক্ট ইন ফার্মস নেম, ফার্মের নামের আন্ডারে সে কাজ করবে। তো এটার মানেটা কি, ফার্মের নামের আন্ডারে কাজ করলাম, এর মানে হচ্ছে যে আমি যে কাজটা করলাম ফার্মের নামে, এই কাজের জন্য লায়াবল থাকবে ফার্ম, এটার মানে হচ্ছে এইটা। তাহলে আমার অথরিটি আছে আমার কাজের জন্য ফার্মকে লায়াবল করে, এটা আমার একটা ইমপ্লয়েড অথরিটি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই স্লাইডের উপরে। নো স্যার। স্যার এর আগের স্লাইডে হচ্ছে থার্ড পার্টি বলতে কাকে মিন করছে স্যার? থার্ড পার্টি বলতে, থার্ড পার্টি বলতে কাদেরকে মিন করছে? থার্ড পার্টি হচ্ছে ফার্ম ধরেন যে প্রথম পক্ষ, পার্টনার ধরেন যে দ্বিতীয় পক্ষ, তাহলে ফার্ম আর পার্টনারের বাইরে যারা আছে সবাই থার্ড পার্টি। এখানে কাস্টমার হতে পারে, এখানে ভেন্ডর হতে পারে, এখানে গভর্নমেন্ট হতে পারে, এখানে অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে, বাকি সবাই। ওকে স্যার। আচ্ছা, এর আগে আমরা পড়লাম কি ইমপ্লয়েড অথরিটি, তাই তো, সেকশন 19 এ। এখন এই সেকশন 19 এর সাবসেকশন 2 এ কিছু নেগেটিভ লিস্ট আছে, যে এগুলা বলছে যে এই এই নেগেটিভ লিস্টে যেগুলো আছে সেইগুলা ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়বে না। তবে এই নেগেটিভ লিস্টে যদি আবার এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকে এক্সপ্লিসিটলি, তাহলে কিন্তু আবার সে পারবে। অথরিটি মানে কি, অথরিটি মানে হচ্ছে যে আমি কি সেটা এই কাজটা করতে পারি কি পারি না, এই কাজ করার এখতিয়ার আছে, এখতিয়ার আমার আছে কি নাই, এটাই হচ্ছে অথরিটি। তাহলে আমি এমপ্লয়েড অথরিটি বললাম, প্রথমটা হচ্ছে যে নর্মাল বিজনেস, একজন পার্টনার সে নর্মাল বিজনেস অ্যাক্টিভিটিস পারফর্ম করবে, এটা তার একটা এমপ্লয়েড অথরিটি। অ্যাক্টিভিটি অ্যাক্ট ইন ইউজুয়াল, সে স্বাভাবিক ওয়েতে সে বিজনেস কন্ডাক্ট করবে, এটাও তার একটা এমপ্লয়েড অথরিটি। সে তার কাজের মাধ্যমে পার্টনারশিপ ফার্মকে লায়াবল করবে, এটাও তার একটা এমপ্লয়েড অথরিটি। এটা সেকশন 19 বলেছে। তারপরে সেকশন 19 কিছু নেগেটিভ লিস্ট দিচ্ছে, যে যদিও এমপ্লয়েড অথরিটি অনেক ব্রড, হ্যাঁ,
তো তাহলে এই কয়টা কাজ এটা ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়বে না। এই কাজ যদি করি আমি বলতে পারবো না যে এটা আমার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে। তবে হ্যাঁ, এই কাজগুলো যদি আমার এগ্রিমেন্টের মধ্যে লিখিত থাকে এবং অথরিটি দেওয়া থাকে আমাকে, তাহলে আমি আবার পারবো। তাহলে এখন আমরা আসি যে নেগেটিভ লিস্টটা কি। নেগেটিভ লিস্টটা হচ্ছে ডিসপিউট ফ্রম টু আরবিট্রেশন। আরবিট্রেশন মানে হচ্ছে যে মানে কোনো ফার্ম যদি কারো এগেইনস্টে মামলা করে, তাহলে সেই মামলাটা কোর্ট থেকে তুলে আমি আরবিট্রেশনে নিতে পারবো। অথবা ফার্মের এগেইনস্টে কোনো মামলা যদি থাকে, সেটা আমি মামলা কোর্ট থেকে তুলে আরবিট্রেশন। তো আরবিট্রেশনটা আমি একটু বলি। আরবিট্রেশনটা হচ্ছে ধরেন যে কাইন্ড অফ নিষ্পত্তি বা মীমাংসা টাইপের কোন একটা বিষয়। সে ফর এক্সাম্পল মানে আরবিট্রেশন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আরবিট্রেশন আছে এডিআর। হ্যাঁ, তো এডিআর এ কি হয়, ধরেন যে আপনি একটা মামলা নিয়ে হাইকোর্টে আছে, যেখানে এনবিআর বলেছে আপনার কাছে ট্যাক্স পাবে 1 কোটি টাকা, আপনি বলেছেন আমার কাছে 1 টাকাও পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপিউট। তাহলে এডিআর বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এখানে কি হয়, তো এখানে এখানে কি একজন ফ্যাসিলিটেটর থাকে। তো ফ্যাসিলিটেটর কাজ কি, সে বলে ট্যাক্স অথরিটিকে বলে যে আপনি একটু 1 কোটি থেকে কমান, আপনি একটু আপনার ডিমান্ডটা কমান। আবার এসএসসি কে বলে যে আপনিও একটু বাড়ান। তাহলে দুইজনই কম্প্রোমাইজের মাধ্যমে একটা নিষ্পত্তি যে ব্যবস্থা করা, এটাকেই আরবিট্রেশন বলে। ঠিক আছে, তাহলে কোন একজন পার্টনার সে ফার্মের সাথে কোনো ডিসপিউট যদি হয়, সেই ডিসপিউটটা তুলে আরবিট্রেশনে নিতে পারেন। এটা তার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। তবে হ্যাঁ, এই ধরনের কাজের জন্য তাকে যদি দায়িত্ব দেওয়া হয় লিখিত, তাহলেই শুধুমাত্র পারে। এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারলেন কিনা? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার, স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছিস না? যে এটা নেগেটিভ লিস্টটা বুঝতে পারছেন তো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, দেন এখন যদি এ পর্যন্ত বুঝতে পারেন, তাহলে তো বাকিগুলো মানে কয়েকটা উদাহরণ জাস্ট, যেমন ওপেন ব্যাংকিং অ্যাকাউন্ট অন বিহাফ অফ ফার্ম ইন হিজ ওন নেম, মানে ফার্ম তার নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলো, যেটা ফার্মের টাকা সেখানে ঢুকে, এটা সে করতে পারবে না। কম্প্রোমাইজ বা রিলিংকুইশ ক্লেম অফ এ ফার্ম বাই দ্য ফার্ম। সে ফর এক্সাম্পল এখানে কি বলছে, যে আপনার একজন দেনাদার আছে, মানে যার কাছে আপনি টাকা পাবেন 100 টাকা। তো তাহলে আপনি এই 100 টাকা থেকে আপনি নিজে নিজেই 20 টাকা মাফ করে দিতে পারেন না। হ্যাঁ, এটা আপনার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। যে আপনি বলবেন যে আপনার দেনাদারকে যে ঠিক আছে আপনার কাছে 100 টাকা পাই, আপনি 20 টাকা মাফ 80 টাকা দেন। এটা আপনি নিজে নিজে করতে পারেন না, এটা সবাই সম্মতি দিলে পারেন, অথবা এগ্রিমেন্টে যদি আপনার লেখা থাকে তাহলে পারেন। ইমপ্লয়েড অথরিটি যেটা, সেটা হচ্ছে কারো কাছে থেকে অনুমতি নেওয়ার দরকার নাই, সেই অনুমতি আপনার অলরেডি দেওয়া আছে, এটাকেই ইমপ্লয়েড অথরিটি বলে। আর নেগেটিভ লিস্ট অফ ইমপ্লয়েড অথরিটি মানে এগুলো আপনি পারবেন না, ইমপ্লয়েড অথরিটির মধ্যে এটা পড়ে না। যেমন ফার্ম যদি কারোর কাছ থেকে 100 টাকা পায়, আপনি মাতবরি করে তাকে 20 টাকা মাফ করে দিতে পারেন না, এটা ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। ঠিক আছে, দেন 4 নাম্বারটা আমি অলরেডি আলোচনা করেছি, উইথড্র এ সুট অর প্রসিডিং ফাইল অন বিহাফ অফ দ্য ফার্ম, মানে মামলা সেখান থেকে মামলা তুলে নিতে পারেন না আপনি। ঠিক আছে, ফার্ম কারণ নামে মামলা করেছে, সেই মামলাটা আপনি তুলে নিতে পারেন, এটা আপনার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। দেন অ্যাডমিট এনি লায়াবিলিটি ইন এ সুট অর প্রসিডিং এগেইনস্ট দ্য ফার্ম, এটা ওইটার উল্টাটাই, মানে
ফার্মের নামে কারো কোনো মানে ডিমান্ড ছিল, সেটা আবার মামলাধীন ছিল, তো সেই মামলা থেকে আপনি বলতে পারলেন না যে হঠাৎ করে যে আপনি ঠিক আছে আমি মামলাটা মেনে নিলাম, আমি ডিমান্ডটা দিয়ে দিই। এটা আপনার ইমপ্লয়েড অথরিটি করে না। অ্যাকোয়ার ইমুভেবল প্রপার্টি অন বিহাফ অফ ফার্ম, ফার্মের নামে আপনি ইমুভেবল প্রপার্টি অ্যাকোয়ার করতে পারেন না। মুভেবলটা পারবেন, ইমুভেবলটা পারবেন না। ট্রান্সফার ইমুভেবল প্রপার্টি বিলং টু দ্য ফার্ম, ফার্মের কোনো প্রপার্টি সেটা আপনি ট্রান্সফার করতে পারবেন না। এন্টার ইনটু রিলেশনশিপ অন বিহাফ অফ ফার্ম, ফার্মের হয়ে কোন একটা নতুন রিলেশনশিপে যেতে পারবেন না, এটা আপনার ইমপ্লয়েড অথরিটি না। যদি সবাই সম্মতি থাকে তাহলে পারবেন। স্যার এখানে ইমুভেবল প্রপার্টি বলতে কোনগুলো কি মিন করছে? ইমুভেবল প্রপার্টি, ল্যান্ড একটা ইমুভেবল প্রপার্টি, বিল্ডিং ইমুভেবল প্রপার্টি, তারপর হচ্ছে যে প্ল্যান্ট, হ্যাঁ প্ল্যান্ট ইমুভেবল প্রপার্টি, এগুলা। ওকে স্যার। আর মুভেবল? মুভেবল হচ্ছে যেটা মুভ করা যায়, চেয়ার, টেবিল, খাট, আসবাবপত্র, ঘড়ি, আলমারি, ফ্যান, এসি, টিভি। ওকে স্যার। দেন সেকশন 21 এ আসি, যে পার্টনার্স অথরিটি ইন অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন। তাহলে আমরা এর আগে যেটা বললাম যে ইমপ্লয়েড পার্টনারদের কিছু ইমপ্লয়েড অথরিটি আছে, সেই এমপ্লয়েড অথরিটির মধ্যে থেকে কোনো কাজ করতে হলে কারো অনুমতি নেওয়ার দরকার নেই। তারপরে আমরা বললাম যে এমপ্লয়েড অথরিটির কিছু নেগেটিভ লিস্ট আছে, তো যেগুলা পার্টনাররা পারে না, হ্যাঁ, কারো সব পার্টনার অনুমতি ছাড়া অথবা এগ্রিমেন্টে যদি লেখা থাকে সেটা ছাড়া ওইগুলা কাজ করতে পারে না। এখন এখন বলা হচ্ছে যে ইমার্জেন্সি ক্ষেত্রে পার্টনারের অথরিটি কি পরিমাণ থাকে। দেখেন যে পার্টনাররা কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে যদিও অথরিটি নেই, সেই কাজটা করতে পারে। যেমন টু প্রোটেক্ট, মানে এটা হতে হবে দুইটা কন্ডিশন যদি মিট করে, মানে ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে ইমপ্লয়েড অথরিটির বাইরে গিয়েও আমি কাজ করতে পারি। কখন করতে পারি? এরকম সিচুয়েশন, যে সিচুয়েশনে টু প্রোটেক্ট ফার্ম ফ্রম লস, মানে আমি যদি এই কাজটা না করি তাহলে ফার্মের ক্ষতি হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি যে কাজটা করতে চাচ্ছি আমার এমপ্লয়েড অথরিটির বাইরে গিয়ে, সেই কাজটা আমার নিজের পার্সোনাল ব্যবসা হলেও আমি করতাম। এই দুইটা কন্ডিশন যদি মিট করে তাহলে ইমার্জেন্সি সিচুয়েশনে আমি এমপ্লয়েড অথরিটির বাইরে গিয়েও করতে পারি। ধরেন যে আমি একটা উদাহরণ দিই, এর আগে আমরা কি বললাম যে নেগেটিভ লিস্টের মধ্যে একটা আছে, দেখেন অ্যাডমিট দেখতে পাচ্ছেন, আমি যদি গুনি লাইবিলিটি ইন এ সুট অফ প্রসিডিং এগেইনস্ট দ্য ফার্ম, ফার্মের নামে কেউ মামলা করেছে, মামলা করে কোনো টাকা দাবি করেছে, সেই দাবিটা আপনি অন্যান্য পার্টনারদের সাথে থেকে অনুমতি না নিয়ে সেই দাবিটা আপনি পূরণ করতে পারেন না। অ্যাডমিট করা মানে মেনে নেওয়া, আপনি দাবিটা মেনে নিতে পারেন না, টাকাটা দিয়ে দিতে পারেন না। এটা একটা নেগেটিভ লিস্ট, এমপ্লয়েড অথরিটির নেগেটিভ লিস্ট, আপনি এটা করতে পারেন না। কিন্তু যদি ইমার্জেন্সি হয়, যেমন ঘটনাটা হচ্ছে যে যেমন আপনি একটা ব্যবসা করেন, হঠাৎ করে মোবাইল কোর্টে সেই ব্যবসাটা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হলো 10,000 টাকা। কথা হচ্ছে যে আপনি যদি এই 10,000 টাকা ইমিডিয়েটলি পেমেন্ট না করেন তাহলে আপনার ব্যবসাটা বন্ধ থাকবে 3 মাস যাবত। এটা হচ্ছে যে মোবাইল কোর্টের অর্ডার। এখন আপনি চিন্তা করলেন যে আমি যদিও এই যে এটা একটা মামলার রায় থেকে আসছে 10,000 টাকা পূরণ করতে হবে এবং এটা ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না, তো আমি চাইলে আমার পকেট থেকে বা ফার্মের ক্যাশিয়ার মানে ফার্মের যে ক্যাশ বুক আছে সেখান থেকে নিয়ে আমি দিতে পারি না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, কারণ এখানে দুইটা বিষয়, যে এখানে তো আমি যদি ইনস্ট্যান্ট এই 10,000 টাকা না দিই তাহলে তো আমার ব্যবসা বন্ধ থাকবে 3 মাস। এই 3 মাস যদি ব্যবসা বন্ধ থাকে তাহলে 3 লক্ষ টাকা লস হবে।
তাহলে তো এটা বেটার যে আমি এখনই 10,000 টাকা দিয়ে দিই। এটা গেল একটা বিষয়, যে তাহলে আপনি ফার্মের লস থেকে প্রোটেক্ট করতেছেন ফার্মকে। আর 2 নাম্বার বিষয় হচ্ছে যে ধরেন যে এটা যদি পার্টনারশিপ বিজনেস না হয়ে আপনার নিজের ব্যবসা হতো, তাহলে কি আপনি এই কাজ করতেন? আনসার ইজ ইয়েস, হ্যাঁ আমি এই কাজই করতাম। এটা যদি আমার একেবারে নিজস্ব ব্যবসা হতো, পার্টনারশিপ ব্যবসা না হয়ে, তাহলেও আমি টাকাটা দিয়ে দিতাম, কারণ 3 মাস বসে থাকলে তো আমার লস হবে বেশি। তাহলে এই ধরনের ইমার্জেন্সি কেসে যদিও আপনার ইমপ্লয়েড অথরিটির মধ্যে সেটা নাই, কিন্তু সেই কাজটা আপনি করতে পারেন। তাহলে ধারাবাহিকভাবে যদি আমি আসি, 3টা কথা। একটা হচ্ছে যে ইমপ্লয়েড অথরিটির মধ্যে যদি থাকে, তাহলে আপনার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই, সেই কাজটা আপনি করতে পারেন। নাম্বার 2 হচ্ছে সেই ইমপ্লয়েড অথরিটির মধ্যে কিছু নেগেটিভ লিস্ট আছে। নেগেটিভ লিস্ট মানে এগুলো ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। নাম্বার 3 হচ্ছে সেই নেগেটিভ লিস্টের কোনো কিছু যদি ইমার্জেন্সি ক্ষেত্রে আপনাকে করতে হয় টু প্রোটেক্ট দ্য ফার্ম ফ্রম লস, এবং আপনার নিজের ব্যবসা হলেও যদি একই কাজ করতেন, তাহলে সেটা ইমপ্লয়েড অথরিটির বাইরে গিয়েও আপনি করতে পারেন। এ পর্যন্ত কি আপনাদের বুঝে আসলো? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এই পর্যন্তই থাকি। আমাদের আজকে 5:30 বেজে গেছে, নাকি আরেকটু কন্টিনিউ করব? স্যার নামাজ না পড়তে স্যার, হবে। আজকে শেষ করে দেন। ওকে, তাহলে আমাদের টার্গেট থাকবে নেক্সট 2 ক্লাসের মধ্যে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আর বাকি 6 ক্লাস আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট এবং সেল অফ গুড একটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা মজা করে করে পড়বো, বুঝে বুঝে পড়বো, কেমন? না বুঝতে পারলে আসলে লাভ নেই কোনো, আপনাদের সময় নষ্ট, আমার পরিশ্রম, কারো কোনো লাভ হবে না। জি স্যার। ওকে স্যার। আপনারা, আমি বারবার একই কথাই বলি, আপনারা সময় নিয়ে বুঝে বুঝে পড়বেন। মানে পড়ে আর আমার গেলেন, একটা গলাদ্ধ কোশ্চেন ছিল করে গেলে স্যার। আসলে সেটা মনে থাকবে না। আপনি বিলিভ ইট অর নট, আপনি যদি গলাদ্ধ করেন, এখানে আহ, মানে এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই যে আপনি অনেক বেশি মেমোরিতে রাখলেন, এটা বের হয়ে যাবে। মেমোরিতে তখন থাকবে যখন যুক্তি দাঁড় করাতে পারেন, মানে আপনার মেমোরির সুতার সাথে ইনফরমেশনটা যখন, তখনই গিটটা লাগবে যখন ওই ইনফরমেশনের পিছনের যে লজিকটা সেটা আপনি বুঝতে পারেন। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল, ছোট্ট একটা কোশ্চেন স্যার। জি জি বলেন। স্যার আমাকে কেউ একজন কোন এক স্যারের থেকে আমি একটা জিনিস শুনলাম। স্যার বলল যে স্টাডি যে ম্যানুয়ালটা আইসিবি, এটাতে মানে বেশি ডিপলি কিছু পড়ার দরকার নাই। মানে যেটা যেটা আর কি বেসিক বলা আছে ওইটা ব্যতীত এত ডিপলি পড়ে ইয়ে করার কিছু নাই। জাস্ট এমসিকিউ গুলা বললো যে যেখানে এমসিকিউ পাবো ওখান থেকেই ভালো করে পড়বা। মানে লাইক হচ্ছে না না না, আইসিবি। দুইটা দুইটা আমি দুইটা ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে ডিপলি পড়া বলতে যে, মানে আমি বলতেছি যেটা আপনি পড়বেন সেটা বুঝে পড়বেন। জি স্যার। মানে বুঝে যদি না পড়েন তা আপনার মনে থাকবে না তো। হ্যাঁ 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 স্যার। মানে ঠিক আছে? স্যার বলতেছিল যে যে কনসেপ্ট গুলো আর কি বেসিক নিয়ে বলা আছে ওইগুলা একটু ভালো করে পড়া, আর বাদ বাকি গুলো একটু স্কিপ করে যাওয়া, এরকম কিছু একটা বলতে চাচ্ছিল স্যার। তো প্রসিডিউরটা কি স্যার এরকমই হবে? মানে শুধু আইসিএবির কোশ্চেন ব্যাংক গুলা সলভ করলাম, নিজে নিজে পড়লাম, এরকম বলতেছিল স্যার। কোশ্চেন ব্যাংক সলভ করলে পারপাস সার্ভ হবে কিনা আমি এই গ্যারান্টি আপনাকে দিতে পারি না, কারণ এটা তো একটা প্রফেশনাল এক্সাম। যে জি স্যার। মানে আহ, এরকম তো একাডেমিক এক্সামেও তো এরকম পাওয়া যায় না যে কোশ্চেন না ব্যাংক সলভ করলেন আর সব পেয়ে যাবেন। তো হ্যাঁ এটা এটা চিন্তা করা বোকামি হবে যে আপনি কোশ্চেন ব্যাংক সলভ করলে ওখান থেকে সব কমন পড়ে যাবে, এবং আই ডোন্ট সেটাই। বিলিভ ইট যে এটা হওয়া উচিত না। আমি প্রিন্সিপালি এগ্রি করি না হুম? যে যে কটা কোশ্চেন ব্যাংক আছে আপনি পড়ে ফেললেন ব্যাস হয়ে গেল। তো আমি আসলে স্যারকে এমসিকিউ, স্যারকে প্রশ্ন করেছিলাম স্যার যে স্টাডি ম্যানুয়ালটা যদি ভালো মতো না পড়ি তো কোশ্চেন ব্যাংকে গিয়ে তো ওখানে তো সলিউশন দেখে মুখস্থ করলে স্যার কিছু হবে না, আর ওটা তো আমার এক্স্যাক্টলি। জন্য ভালো হবে না। তো
তো স্যার আমাকে বললো না না, স্টাডি ম্যানুয়ালটা তো পড়তে নিষেধ করে নাই, বললো যে বেসিকটা মাথায় রাখতে আর কি স্টাডি ম্যানুয়াল থেকেই, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক গুলা সলভ করার ট্রাই করতে কোশ্চেন হবে। ব্যাংকটা হচ্ছে যে আপনি এক্সারসাইজ ম্যাটেরিয়াল হিসাবে রাখতে পারেন। জি জি স্যার, জি স্যার, কোশ্চেন ব্যাংকটা আপনি যে নলেজটা গ্যাদার করবেন জি স্যার। আপনার স্টাডি ম্যানুয়াল থেকে বলেন আর অন্যান্য সোর্স থেকে বলেন, সেই নলেজটাকে যাচাই করার জন্য আপনি কোশ্চেন ব্যাংকে এক্সারসাইজ করতে পারেন। হ্যাঁ। কিন্তু কোশ্চেন ব্যাংক তো মেইন স্টাডি ম্যাটেরিয়াল হতে পারে না, না স্যার। তাই না? জি স্যার। তো যেটা বললাম আর কি যে মানে আমি কিন্তু মানে আমার স্ট্র্যাটেজিটা একটু উল্টা। মানে আমি যখন অনার্সে পড়ি তখন আমি বিসিএস এর জন্য পড়তাম, যদিও সেই ট্র্যাক চেঞ্জ করে এদিকে চলে আসি। তো আমি যখন বিসিএস এর জন্য পড়া শুরু করি, সাধারণত সবাই কি করে যে MP3 বা MCQ হ্যাঁ। বই পাওয়া যায় ওইটা পড়ে। তো আমি যেটা লক্ষ্য করে দেখলাম যে পড়া শুরু করার কিছুদিনের মধ্যে যে কোথাও একটা প্রশ্ন আসতেছে যে পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছে, জি স্যার। আবার অন্য আরেকটা জায়গায় প্রশ্ন আসছে যে পলাশী যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছে, আবার আরেকটা জায়গায় প্রশ্ন আসলো যে পলাশী যুদ্ধ কাদের মধ্যে শুরু হয়েছিল, আবার আরেকটা জায়গায় প্রশ্ন আসলো সে ফর এক্সাম্পল পলাশী যুদ্ধের মূল কি বলে যে বিরোধটা কিসের থেকে আসে। তো এই প্রশ্নগুলো দেখে আমার তখন মনে হয়েছে যে MCQ প্রশ্নের উদ্দেশ্য আসলে এগুলা মুখস্থ করা না, বরং এই পলাশী যুদ্ধের আদ্যোপান্ত সবকিছু জানাটাই হচ্ছে যে উদ্দেশ্য। এক্স্যাক্টলি স্যার। আপনি যখন পলাশী যুদ্ধের একদম শুরু থেকে পুরো ঘটনা সবকিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, তখন কিন্তু ওই যেভাবে প্রশ্ন সেট করুক না কেন আপনি উত্তর দিতে পারবেন। মানে MCQর বিষয়টাই হচ্ছে এরকম যে আপনাকে জানতে হবে, জানলে আপনাকে একটা প্রশ্ন করলো সাথে অল্টারনেটিভ দিয়ে দিল যেন আপনার মনে পড়ে যায় সঠিক অ্যান্সার। ঠিক আছে? তাহলে আপনার গলাদ্ধ করার দরকার নেই, আপনার বোঝা দরকার, জানা দরকার খুব ভালোভাবে। যখন আপনি জানতে পারবেন তখন কিন্তু অল্টারনেটিভ দেখলেই আপনার চোখে পড়ে যখন যেমন আমরা হোল্ডিং আউট পার্টনার, হোল্ডিং আউট পার্টনারের বৈশিষ্ট্য যখন আপনি বুঝে ফেলতে পারবেন তখন কিন্তু এটা মুখস্থ করার দরকার নাই যে রিপ্রেজেন্ট হিমসেলফ। আপনাকে অল্টারনেটিভে দেওয়া থাকবে যে রিপ্রেজেন্ট হিমসেলফ এজ এ পার্টনার, তখন আপনার মনে পড়ে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে যে MCQ এর বিউটি। আমি যদি বলি যে অনেক বেশি এরিয়া থেকে প্রশ্ন করতে পারে, সেই ক্ষেত্রে যে উত্তর দিবে তাকে একদম গলাদ্ধ করে বা মুখস্থ রাখার দরকার নেই, যেটা সে হচ্ছে যে ভালোভাবে যদি বুঝতে পারে, মাথায় রাখতে পারে, তাহলেই সে যেন অ্যান্সার করতে পারে। ঠিক আছে? তো মানে আমার ফান্ডামেন্টাল মেসেজটা হচ্ছে যে যতটুকু পড়বেন বুঝে বুঝে পড়বেন। ঠিক আছে? আর বুঝবেন কিভাবে? যখন ওটা লজিকটা জানতে পারবেন তখনই বুঝতে পারবেন। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো থাকুক এখানেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।